গল্পের বাক্স বা শান্তি চ্যানেল থেকে আজকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস কুহক। আর আজ শুনবো এই উপন্যাসটির প্রথম পর্ব। ঘরের বাইরে বড় করে লেখা রোগীদের বিশ্রাম কক্ষ। নীরবতা কাম্য। 10 ফুট বাই 10 ফুট বর্গা আকৃতির ঘর। বেতের এবং প্লাস্টিকের চেয়ারে ঠাসাঠাসি। কাঠের একটা টেবিলে পুরনো ছেঁড়া কিছু সিনেমা পত্রিকা। 13-14 জন রোগী বসে আছে। সবাই নিঃশব্দ, শুধু একজন গোঙানির মতো শব্দ করছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট জাতীয় এক লোক বিরক্ত গলায় বলল, চুপ করে থাকেন। না ভাই, কু কু করছেন কেন? কু কু করলে ব্যথা কমবে। রোগী কাতর গলায় বলল, একটু তাড়াতাড়ি করেন। এর চেয়ে তাড়াতাড়ি হবে না। পছন্দ হলে থাকেন, পছন্দ না হলে চলে যান। অ্যাসিস্ট্যান্টের নাম মাসুদ, বয়স 30, মুখ ভর্তি বসন্তের দাগ। কটকটে হলুদ রঙের একটা শার্ট গায়ে। কিছুক্ষণ পরপর সে নাক ঝাড়ছে। তার মূল কাজ এক্স প্লেটে নম্বর বসিয়ে রোগীদের এক্স-রে রুমে পাঠিয়ে দেওয়া। সে এই কাজের বাইরেও অনেক কাজ করছে। নাম লেখার সময় রোগীকেই খানিকক্ষণ ধমকাচ্ছে, রোগীর সঙ্গে এক্স-রে রুমে ঢুকছে, এক্স-রে অপারেটরকে একটা ধমক দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে কেউ কোনো প্রতিবাদ করছে না, কারণ সবাই জেনে গেছে এই লোকটির হাতেই ক্ষমতা। এই এক্স-রে ইউনিট আসলে সেই চালাচ্ছে। ডাক্তার একজন আছেন, তিনি চেম্বার বন্ধ করে বসে আছেন। রোগীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এক্স-রে প্লেট দেখে একটা রিপোর্ট লিখে দেন। দায়িত্ব বলতে এইটুকুই। আজ ডাক্তার সাহেব সেই দায়িত্ব পালন করছেন না। অল্প বয়স্ক কামিজ পরা একটি মেয়ে 2 ঘন্টা হলো তার কাছে বসে আছে। ডাক্তার সাহেব দরজা বন্ধ করে দিয়েছেন। বন্ধ দরজা ভেদ করে দুবার খিলখিল হাসির শব্দ পাওয়া গেল। মাসুদ সেই হাসির শব্দে মুখ কুঞ্চিত করে বলল, শালার দুনিয়া, প্রেম শুরু হয়ে গেছে। কথাগুলো সে নিচু গলায় বলল না, শব্দ করেই বলল। এতে বোঝা গেল সে কারুর পরোয়া করে না। তার প্রতি রোগীদের যে প্রাথমিক বিরক্তি ছিল তাও খানিকটা কাটল। যে তার মুনিবের প্রতি সরাসরি এমন কথা বলে, সে অ্যান্টি এস্টাবলিশমেন্টের লোক, সবার সহানুভূতি তার প্রতি। নিশাতনাথ বাবু 8 নম্বর স্লিপ হাতে বসে আছেন। এক সময় তার ডাক পড়ল। তিনি প্রেসক্রিপশন হাতে উঠে গেলেন। মাসুদ কাচের দেয়ালের পাশে বসে আছে। রেলের টিকিটের ঘুমটি ঘরের মতো ছোট্ট জানালা দিয়ে তিনি প্রেসক্রিপশন বাড়িয়ে দিলেন। মাসুদ বললেন, নাম বলেন। নিশাত চক্রবর্তী। হিন্দু নাকি? নিশানাথ হাসূচক মাথা নাড়লেন, যদিও বুঝতে পারলেন না এই প্রশ্ন করার পেছনে কারণ কি থাকতে পারে। অসুখের আবার হিন্দু মুসলমান কি? হয়েছে কি আপনার? মাথায় যন্ত্রণা। মাথায় যন্ত্রণা তো প্যারাসিটামল খেয়ে শুয়ে থাকেন, এক্স-রে কি জন্যে? নিশানাথ বাবু ইতস্তত করে বললেন, ডাক্তার এক্স-রে করতে বলল, সাইনাস আছে কিনা দেখতে চান। মাসুদ মুখ বিকৃত করে বলল, কিছু একটা হলেই এক্স-রে। আরে বাবা, এই যন্ত্র যখন ছিল না তখন কি রোগীর চিকিৎসা হতো না? এই সব হচ্ছে পয়সা কামাবার ফন্দি, বুঝলেন? নিশানাথ কিছু বললেন না। এই রাগী ছেলেটির সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, হয়তো আবার ধমক দেবে। এক্স-রে করতে এসে এতবার ধমক খাবার কোনো মানে হয় না। মাসুদ খাতায় নাম তুলতে বলল, সামান্য পেট ব্যথা হলে ডাক্তাররা কি করে জানেন?
এক্স রে, আলট্রাসোনোগ্রাম, অ্যান্ড্রোস্কোপি, ব্লাড, ইউরিন, শালার দুনিয়া। এইসব না করে একটা ডাব খেয়ে শুয়ে থাকলে কিন্তু পেট ব্যথা কমে যায়। যান ভেতরে যান। নিশানাথ বাবু ভেতরে ঢুকলেন। ভয়ে ভয়ে ঢুকলেন। তার ভয় করছে কেন তাও ঠিক বুঝতে পারছেন না। এক্স রে রুমে আলো কম। তার চোখ ধাতস্থ হতে সময় লাগছে। ব্যাপার স্যাপার তিনি দেখে খানিকটা ভড়কেও গেছেন। অতি আধুনিক যন্ত্র, শরীরের যে কোনো অংশে এক্স রে করা যায়। কম্পিউটারাইজড ব্যবস্থা, ছবি নেওয়ার সঙ্গে সঙ্গে নেগেটিভ তৈরি হয়ে বের হয়। মাসুদ নিশানাথ বাবুর সঙ্গে ঘরে ঢুকছেন। নিশানাথ বাবু বললেন, ব্যথা লাগবে নাকি? মাসুদ অত্যন্ত বিরক্ত হয়ে বলল, আগে কখনো এক্স রে করাননি? ছোটবেলায় একবার করিয়েছিলাম, বুকের এক্স রে। ব্যথা পেয়েছিলেন? জি না। তখন টের পাননি, তাহলে এখন কেন? এক্স রে কিছুই না, এক ধরনের রেডিয়েশন লাইট, মাথার ভেতর দিয়ে চলে যাবে, টেরও পাবেন না। হা করে দাঁড়িয়ে আছেন কেন? কি করব? শুয়ে পড়ুন। কোথায় শুয়ে পড়ব? আরে কি যন্ত্রণা! এই বজলু, একে শুইয়ে দে। বজলু এক্স রে মেশিনের অপারেটর। সে এসে নিশানাথ বাবুকে কোথায় যেন শুইয়ে দিল। তিনি ক্ষীণ গলায় বললেন, খুব ঠান্ডা লাগছে ভাই। মাসুদ বলল, এয়ার কন্ডিশন ঘর, তাই ঠান্ডা লাগছে। আপনি খুব যন্ত্রণা করছেন, চুপচাপ থাকেন। জি আচ্ছা। বজলু এসে সীসার পাতে তৈরি একটা জিনিস নিশানাথ বাবুর ঘাড়ের কাছে রাখল। তিনি শুয়েছেন উপুর হয়ে, কিছু দেখতে পারছেন না, তবে বুঝতে পারছেন। ঘর ঘর শব্দ করে ভারী একটা যন্ত্র তার মাথার কাছে চলে এসেছে। তিনি সেখান থেকেই বললেন, ভয় লাগছে। মাসুদ কড়া গলায় ধমক দিল, কচি খোকা নাকি আপনি যে ভয় লাগছে? নড়াচড়া করবেন না, চুপচাপ শুয়ে থাকুন। নিঃশ্বাস কি বন্ধ করে রাখবো? যা ইচ্ছা করুন। মাসুদ বজলুর দিকে তাকিয়ে বলল, ঝামেলা শেষ করো তো, একজনকে নিয়ে বসে থাকলে হবে না। বজলু বোতাম টিপল। ছোট্ট একটা অঘটন তখনই ঘটল। প্যানেলে একটি লাল বাতি জ্বলে উঠল, যার অর্থ কোথাও কোনো ম্যাল ফাংশন হয়েছে। বজলুর কোনো ভাবান্তর হলো না, কারণ এই আধুনিক যন্ত্রটি যে ম্যাল ফাংশনে আপনা আপনি বন্ধ হয়ে যায়। নির্ধারিত রেডিয়েশনের 1 পিকো র্যাম বেশি ডোজও যাবার কোনো উপায় নেই। মাসুদ বলল, কি হয়েছে? বজলু বলল, ম্যাল ফাংশন, আরেকটা প্লেট দিতে হবে। মাসুদ বলল, শালার যন্ত্রণা। ঠিক তখন অস্ফুট শব্দ হলো, কারণ বড় ধরনের কিছু ঝামেলা হয়েছে। মেশিন বন্ধ হয়নি, স্ট্যান্ড বাই বাটনের লাল আলো জ্বলেনি। ডিজিটাল মিটারের সংখ্যা দ্রুত পাল্টাচ্ছে, রেডিয়েশন এখনো যাচ্ছে। বজলুর গলা শুকিয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। কত রেডিয়েশন গেল? 250 র্যাম। কি সর্বনাশ! বুড়ো মানুষটা বেঁচে আছে তো। এরকম হবে কেন? কেন এরকম হবে? এখন কি করার? বজলু স্টপ বাটন টিপল। যন্ত্রটির সমস্ত কার্যকলাপ এতে বন্ধ হবে। স্টপ বাটন পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেবে। পাওয়ার থাকবে শুধু মেকানিক্যাল অংশে, রেডিয়েশন ইউনিটে থাকবে না। আশ্চর্য, স্টপ বাটন টেপার পরও রেডিয়েশন বন্ধ হলো না। বজলুর হাত কাঁপতে লাগলো। সে মনে মনে বলল, ইয়া রহমানু, ইয়া রাহিমু। মাসুদ বলল, কি হলো? বজলু বলল, রোগীকে তাড়াতাড়ি সরান, রেডিয়েশন যাচ্ছে। কি বলছো ছাগলের মতো? আল্লাহর কসম। বজলু স্ট্যান্ড বাই বাটন টিপে আবার স্টপ বাটনে চলে গেল। লাভ হলো না। রেডিয়েশন কন্ট্রোল নবে হাত দিল। কিছু একটা করা দরকার। মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। রোগীকে সরানো যাচ্ছে না। রোগীকে সরাতে হলে রেডিয়েশন সোর্স সরাতে হবে, তাও সরানো যাচ্ছে না। মাসুদ ছুটে গেল ডাক্তার সাহেবের ঘরে।
কামিজ পরা মেয়েটি এখনো আছে। সে সম্ভবত মজার কোনো গল্প বলছিল। তার মুখ হাসি হাসি। ডাক্তার সাহেবও হাসছেন। দরজা নক না করে ভেতরে ঢোকা ঠিক হয়নি। মাসুদ গ্রাহ্য করল না। কাঁপা কাঁপা গলায় বলল, তাড়াতাড়ি আসেন স্যার। রেডিওলজিস্ট কাটা কাটা গলায় বললেন, কতবার বলেছি হুট করে ঢুকবে না। আপনি আসেন তো স্যার। কেন, ঝামেলা হয়েছে? বিরাট ঝামেলা। ডাক্তার সাহেব এক্স-রে রুমে ঢুকে দেখলেন সব ঠিকঠাক, মেশিন বন্ধ। রহমান কপালের ঘাম মুছছে। নিশানাত বাবু এখনো শুয়ে আছেন। মাসুদ কানে কানে ডাক্তার সাহেবকে ঘটনাটা বলল। ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, কত রেডিয়েশন পাস করেছে? বজলু জবাব দিল না। আবার মাথার ঘাম মুছল। সারা শরীর ঘামে ভিজে গেছে। প্রচণ্ড পিপাসা পেয়েছে। ডাক্তার সাহেব ডিজিটাল মিটারের সংখ্যা দেখলেন। রেডিয়েশনের পরিমাণ দেখে হতভম্ব হয়ে গেলেন। রোগী এর পরেও বেঁচে আছে কি করে? নিশানাত বাবু বললেন, শেষ হয়েছে। ডাক্তার সাহেব বললেন, জি জি শেষ। ভাই, আপনি এখন উঠে বসুন। মাসুদ, ওকে উঠিয়ে বসাও। মাসুদকে উঠিয়ে বসাতে হলো না। নিশানাত বাবু নিজেই উঠে বসলেন। নিচু গলায় বললেন, কোনো ঝামেলা হয়েছে? মাসুদ শুকনো গলায় বলল, কোনো ঝামেলা হয়নি, একটু দেরি হলো আর কি, যন্ত্রপাতির কারবার। নিশানাত বাবু বললেন, কোনো ব্যথা পাই নাই। ডাক্তার সাহেব বললেন, আসুন তো আমার সঙ্গে, আসুন আসুন। বাসায় চলে যাব, দেরি হয়ে গেছে। একটু বসে যান, চা খান এক কাপ। মাথাটা কেমন খালি খালি লাগছে। ও কিছু না, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ডাক্তার সাহেব নিশানাত বাবুকে তার ঘরে নিয়ে বসালেন। কামিজ পরা মেয়েটি এখনো আছে। তার নাম নাসিমা। আজ তার জন্মদিন। সে অনেকদিন ধরে ভাবছে আজকের দিনটি অন্যরকম ভাবে কাটাবে। যার সঙ্গে গল্প করতে ভালো লাগে শুধু তার সঙ্গেই গল্প করবে। ফরহাদ নামের এই ডাক্তারের সঙ্গে গল্প করতে ভালো লাগে। শুধু যে ভালো লাগে তাই নয়, অসম্ভব ভালো লাগে। যখন তিনি থাকেন না, নাসিমা মনে মনে তার সঙ্গে গল্প করে। নাসিমা জানে কাজটা ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। তার দূর সম্পর্কের খালাতো ভাই ডাক্তার ফরহাদ বিবাহিত, দুটি ছেলে মেয়ে আছে। ফরহাদ সাহেবের স্ত্রী, যাকে সে অ্যানি ভাবি বলে, তিনিও চমৎকার একজন মানুষ। নাসিমা জানে এই চমৎকার পরিবারে সে ধীরে ধীরে সমস্যা সৃষ্টি করছে। আগে অ্যানি ভাবি তার সঙ্গে অনেক গল্প করতেন। এখন দেখা হলে শুকনো গলায় বলেন, কি ভালো, বলেই মুখ ফিরিয়ে নেন, যেন তার সঙ্গে কথা বলা অপরাধ। সে একজন অস্পৃশ্য মেয়ে। ডাক্তার সাহেব বললেন, নাসিমা, তুমি বাসায় চলে যাও। নাসিমার চোখে পানি এসে গেল। আজ তার জন্মদিন। স্কলারশিপের জমানো সব টাকা নিয়ে সে এসেছে ফরহাদ ভাইকে নিয়ে চাইনিজ খাবে, একটা শাড়ি কিনবে। ফরহাদ ভাইকে বলবে শাড়ির রং পছন্দ করে দিতে। তারপর ঠিক সেই রঙের একটা শার্ট সে ফরহাদ ভাইয়ের জন্য কিনবে। নাসিমা, আমার জরুরি কাজ আছে, তুমি এখন যাও। তোমাদের কলেজ কি আজ বন্ধ? নাসিমা জবাব দিল না। মুখ জানালার দিকে ফিরিয়ে নিল, কারণ তার চোখ বেয়ে গালে পানি এসে পড়েছে। ডাক্তার সাহেব তা দেখতে পেলেন না। নাসিমা প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। তার প্রচণ্ড ইচ্ছে করছে কোনো একটা চলন্ত ট্রাকের সামনে ঝাঁপিয়ে পড়তে, কিংবা কোনো একটা 10তলা ভবনের ছাদে উঠে সেখান থেকে ঝাঁপ দিতে। নিশানাত বাবু চোখ বন্ধ করে বসে আছেন। মাঝে মাঝে জিভ বের করে ঠোঁট ভেজাচ্ছেন। কিছুক্ষণ পর পর বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। তাকে দেখেই মনে হচ্ছে এই মুহূর্তে তার বড় ধরনের কোনো কষ্ট হচ্ছে। ডাক্তার সাহেব বললেন, আপনার নামটা জানা হলো না। নিশানাত বাবু চমকে চোখ মেলে তাকালেন। মনে হচ্ছে
তিনি ডাক্তার সাহেবের প্রশ্ন ঠিক বুঝতে পারছেন না। আমাকে বলছেন? জি। কি করছেন? আপনার নাম জানতে চাচ্ছিলাম। নিশানাত। আমার নাম নিশানাত। শরীরটা কেমন লাগছে? ভালো। কিছু খাবেন? না, বাসায় যাব। বাসা কোথায়? মালিবাগে। বয়স কত আপনার? ঠিক জানি না, 50-60 হবে। ও আচ্ছা, শরীরটা এখন কেমন লাগছে? ভালো। নিশানাত বাবু খানিকটা বিস্ময় বোধ করল। এই লোক সারাক্ষণ তাকে শরীর কেমন জিজ্ঞেস করছে কেন? তাহলে তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন কিংবা এক্স-রে নেওয়ার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলেন নাকি? ডাক্তার সাহেব বললেন, মালিবাগে কি আপনার নিজের বাড়ি? না, আমার এক ছাত্রের বাড়ি। আমি ওই বাড়িতে থাকি, আর আমার ছাত্রের ছেলে মেয়ে দুটোকে পড়াই। ও আচ্ছা। আপনার নিকট আত্মীয় স্বজন কে কে আছেন? তেমন কেউ নেই। যারা আছেন ইন্ডিয়ায় চলে গেছেন। আপনি যাননি কেন? ইচ্ছা করলো না। আমি এখন উঠি। আরে না, আর একটু বসুন, চা খান। নিশানাত বাবু বসলেন। তার খুব ক্লান্তি লাগছে, কেমন যেন ঘুম পাচ্ছে। চা এলো। তিনি চায়ে চুমুক দিলেন। কোনো রকম স্বাদ পেলেন না, তবু ছোট ছোট চুমুক দিতে লাগলেন। এখন না খাওয়াটা অভদ্রতা হয়। বজলু ডাক্তার সাহেবকে একটা কাগজ দিয়ে গেছে। সেখানে লেখা কত ডোজ রেডিয়েশন এই রোগীর মাথার ভেতর দিয়ে পাস করেছে। সংখ্যাটির দিকে তাকিয়ে ডাক্তার সাহেব ঢোক গিললেন। এ কি ভয়াবহ অবস্থা! ডাক্তার সাহেব বললেন, আর কোনো এক্স-রে নেওয়া হয়নি তো? জি না, তবে যন্ত্র এখনো ঠিক আছে। ঠিক থাকুক আর না থাকুক, আর এক্স-রে যেন না হয়। জি আচ্ছা। নিশানাত বাবু বললেন, আমি এখন উঠি। ডাক্তার সাহেব বললেন, আমি ওই দিক দিয়েই যাব, আপনাকে নামিয়ে দেব, আমার সঙ্গে গাড়ি আছে। নিশানাত বাবু ডাক্তারের ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলেন। কি অসাধারণ একজন মানুষ! আজকালকার দিনে এরকম মানুষের সংখ্যা দ্রুত কমে আসছে। গাড়িতে উঠতে উঠতে ডাক্তার সাহেব বললেন, আমার কার্ডটা রাখুন, টেলিফোন নম্বর আছে, কোনো অসুবিধা হলে টেলিফোন করবেন। নিশানাত বাবু অবাক হয়ে বললেন, কি অসুবিধা? না মানে বয়স হয়েছে তো, এই বয়সে শরীর তো খারাপ হয়ে থাকে। পরিচয় যখন হয়েছে তখন যোগাযোগ রাখা আর কি। আপনি শিক্ষক মানুষ। নিশানাত বাবুর হৃদয় আনন্দে পূর্ণ হলো। কি অসম্ভব ভদ্র এই ডাক্তার! একে ধন্যবাদের কিছু বলা দরকার। বলতে পারলেন না, শরীরটা খুব ক্লান্ত লাগছে। তিনি গাড়ির পেছনের সিটে বসে ঝিমোতে লাগলেন। বাসায় ফিরে শরীরটা আরো খানিকটা খারাপ হলো। নিজের ঘরে ঢুকে অবেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ঠিক স্পষ্ট নয়, আবার স্পষ্ট। ছোট্ট একটা ঘর, ঘরে একটা মেয়ে একা একা বসে আছে। মেয়েটিকে তিনি আগে কখনো দেখেননি, কিন্তু তার নাম জানেন। মেয়েটার নাম নাসিমা। সে কলেজে পড়ে। আজ তার জন্মদিন। এরকম খুশির দিনেও তার মন খুব খারাপ। সে খুব কাঁদছে। দীর্ঘ স্বপ্ন। এই স্বপ্নে কোনো কথাবার্তা নেই। এই স্বপ্নের জিনিসগুলি স্থির, কোনো নড়াচড়া নেই, যেন কয়েকটা সাদা কালো ফটোগ্রাফ। আবার ঠিক সাদা কালোও নয়, এক ধরনের রং আছে। সেই রং পরিচিত নয়, ব্যাখ্যা করা সম্ভব নয়। শেষ হলো প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা কুহক উপন্যাসের প্রথম পর্ব। আজকের এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর হ্যাঁ, যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা সবাইকে।